মারা গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী। শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বয়স হয়েছিল 68 বছর। আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা প্রাণ মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। আরে বাজে খবর আপনাদের জানাবো, বাংলাদেশের আপডেট। গতকাল প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একের পর এক সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। এই মুহূর্তে অনেকেই আশা করেছিল বা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এই মুহূর্তে সরকার পরিবর্তনের পর, অর্থাৎ যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন, তো তখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের একটা পজিটিভ ভাইব হওয়ার সম্ভাবনা ছিল। কারণ অনেকেরই ধারণা ছিল বা অনেকে মনে করতেন যে ডক্টর ইউনূস সরকার আসলে জামাতকে প্রেফার করতেছে অথবা এনসিপি কে নিয়ে কোনো পরিকল্পনা করতেছে। তো ওই সময় সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি অনেক পজিটিভ বক্তব্য দেওয়া হয়েছিল। বিএনপির অনেক নেতারাও যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক একটা প্রশস্ততা আরো অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন ব্যক্তি বিশেষে। তো এখন গতকালকে যে আলোচনা আসছে আওয়ামী লীগের জন্য খুবই বড় ধরনের দুঃসংবাদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে। আবারও বলছি, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক লিড নিউজ করেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ, অর্থাৎ নিষিদ্ধের যে অধ্যাদেশটা ছিল যে আওয়ামী লীগ কি কি করতে পারবে পারবে না, তো এই অধ্যাদেশটাকে সংশোধনী করা হবে। তো সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে। একটু ঝোল টাইপ তো লিড নিউজের মধ্যে ক্যাপশনে আছে। এখন আমরা যদি দেখি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025, আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধানটা ছিল এতে। আর এতে আপনার এই অধ্যাদেশটাকে একটু সংশোধন করে পাশের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এখন পাশ হলে আওয়ামী লীগের জন্য দুর্দিন আসবে। 133টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে এই বিশেষ সংসদীয় কমিটি চূড়ান্ত রিপোর্ট আপনার প্রকাশ করেছে বা জানিয়েছে। গেল 2রা এপ্রিল জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রধান জয়নুল আবেদিন এমপি প্রতিবেদনটি পেশ করেন। প্রতিবেদনে কি আছে? মূল অধ্যাদেশে আওয়ামী লীগের নাম উল্লেখ করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধারা ছিল সেখানে কিছু পরিবর্তন বা পরিমার্জন এনে এটি পাশের প্রস্তাব করা হয়েছে। তো আসলে ঠিক কি ধরনের সংশোধনী আনা হয়েছে এই ব্যাপারে আসলে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। বিষয়টা একটু হিডেন। এখন এখানে পজিটিভও থাকতে পারে, আই ডোন্ট নো, বাট পরবর্তীতে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত এই অধ্যাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সত্তা বা সংগঠনের সভা, সমাবেশ, মিছিল এবং প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছিল। বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এই আইনটি তৈরি করা হয়েছিল বা আনা হয়েছিল। বিশেষ কমিটি এই অধ্যাদেশটিকে সরাসরি বাতিলের তালিকায় না রেখে কিছু পরিবর্তনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তরের পক্ষে মত দিয়েছে। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর আইনি নিষেধাজ্ঞার পথটা আরো প্রশস্ত হইল। একটা কথা আছে যে আশ্বিনে রান্দে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে ওই বর পায়। বর শব্দটার বিষয়টা হচ্ছে ইচ্ছা। আশ্বিনে রান্দে কার্তিকে খায়, অর্থাৎ আপনি আজকে যে চারা বপন করতেছেন এটা কিছুদিন পরে আপনার জন্য গাছে পরিণত হবে। আর যেটা আপনি মন থেকে চাইছেন, বারবার চাইছেন, সেইটাই আপনাকে ফেস করতে হবে। এখন আমি এই কথাটা কেন বললাম? আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামের রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বিএনপির সাথে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমি সবসময় বলেছি, আগের ভিডিওগুলো এখনো আছে, যে মরহুম প্রধানমন্ত্রী বা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা করা হয়েছে এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচার ছিল না। ওনাকে যেভাবে জেল খাটানো হয়েছে যে সামান্য অপরাধে, এটা বিএনপি বা জনাব তারেক রহমানের যে ছেলে বা এই দলটির নেতাকর্মীরা কখনোই মন থেকে তারা এটা মানতে পারে নাই। আজকে তাদের হাতে ক্ষমতা আসছে,
সো তারা তো একটা রিয়েকশন দেবেই, যেমনি হোক টেকনিক্যালি এটা দিবেই। এমনকি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা যারা বেগম খালেদা জিয়ার বেলায় এটাকে কি বলা হয় যে ধরেন সাপোর্ট করছিলেন, আজকে আপনাদের এটা রিয়েলাইজ করার সময় আসছে যে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগকে বিএনপি সরকারের আমলেও অনেক ধরনের সাফারার হতে হবে। এগুলা আওয়ামী লীগ আগেই এই বীজটা বপন করে গেছে। এটা অ্যাজ ফার এজ আমার বিশ্লেষণ যদি বা অ্যানালাইসিস আপনি ধরতে পারেন। এখন অন্যদিকে আপনার মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বয়স হয়েছিল 68 বছর। 2013 সাল থেকে প্রায় 10 বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লি। মাত্র 10 মাস আগে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান তিনি। অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন চীনা ক্ষমতা কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি, যদিও ক্ষমতার প্রথাগত কোনো ভিত্তি ছিল না তার। বিশ্লেষকদের মতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন। ডাক্তার দিলীপের দুর্নীতি বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এক সময়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী দিলীপ এত সম্পদের মালিক কিভাবে বলে গেলেন, এর পেছনে রহস্য কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রিপোর্টটি নিশ্চয়ই দেখলেন এবং যে প্রশ্নটি আপনি করেছেন কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন, আমরা সম্পদগুলো দেখিয়েছি এবং এটি জানেন যে ধারাবাহিক একটি প্রতিবেদন এবং আগামীকাল, আগামী পরশু এভাবে আরো বেশ কয়েকটি আছে। সেখানে আগামীকালকের যে রিপোর্টটি, সেখানে সম্পদ কিভাবে তিনি এত সম্পদের মালিক হয়েছেন সে তথ্যগুলো নিশ্চয়ই আমাদের পরবর্তী রিপোর্টে থাকবে। তবে আমি কিছু ইঙ্গিত দিয়ে রাখতেই চাই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তিনি কিন্তু একজন হোমিও ডাক্তার, অর্থাৎ প্রথমে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন হাসপাতালে, সেখান থেকে ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা করে সেখানে আউটডোরে একজন ডাক্তার হয়েছেন। সেখান থেকে এটি ধরুন 80 দশকের ঘটনা। পাশাপাশি তিনি রাজনীতিটিও করতেন, মানে একেবারে নিম্ন লেভেল থেকে রাজনীতিটিও করতেন। এখন আপনার সেই ডাক্তার থেকে তিনি হঠাৎ করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে যদি তিনি আর একটু বড় ডাক্তার হয়ে যান, সেই রাজনৈতিক প্রভাবেও তিনি যদি আপনার একেবারে চেয়ারম্যান হয়ে যান এক লাফে, মানে আপনি একটা জিনিস দেখেন যে একটি হাসপাতালের বা একেবারে ছোট একটি হাসপাতালের চিকিৎসক, একদম ছাপ পোষা বা একদম সাধারণ চিকিৎসক যদি বাংলাদেশে কোনো বড় প্রতিষ্ঠানে বা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়ে যাওয়ার মতো একটি পজিশনে তিনি চলে গেলেন, মানে প্রথম শ্রেণীর গ্যাজেটেড পদমর্যাদার একটি পদ, যে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল বোর্ডের তিনি চেয়ারম্যান হয়ে গেলেন। এবং তিনি যে আরএমও হলেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, যে হাসপাতালে আরএমও হলেন সেই হাসপাতালে কোনো রেসিডেন্সিয়াল স্বাস্থ্যসেবা মানে আবাসিক কোনো স্বাস্থ্যসেবার কোনো নাই সেখানে, কিন্তু তিনি সেখানেও প্রভাব বিস্তার করে হয়ে গেলেন আরএমও। সে আরএমও থেকে তিনি রাজনৈতিক প্রভাবে তিনি হয়ে গেলেন এক লাফে তিনি চেয়ারম্যান। ঠিক আছে, এতেও কোনো বড় ধরনের অনিয়ম বা দুর্নীতির কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা সেখানে যেই আমি আগামীকালকে যে রিপোর্টটি, সেই রিপোর্টে তিনি কিভাবে এত অর্থের মালিক হয়েছেন, সেই উৎসটা কিভাবে সেই এত অর্থ তিনি আহরণ করলেন, সেগুলো কিন্তু আমরা দেখাবো। তবে আমি একটু বলতেও চাই যে তিনি যে চেয়ারম্যান হলেন 2009 সাল থেকে হোমিও বোর্ডের, সেখান থেকে তার অর্থের উৎস, সেখান থেকে তার উত্থান, অর্থের উত্থান, এত বিপুল সম্পদের উত্থান সেখান থেকে। কিন্তু বিপুল সম্পদের মালিক হওয়া কিন্তু দোষের কিছু না, কিন্তু সেই বিপুল সম্পদটি আসলে অসামঞ্জস্যভাবে অর্জন হয়েছে কিনা বা সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।